তাও না, ষোড়শী বলিল। তবে? আপনাকে কাগজটা পাঠিয়ে দিচ্ছি, আপনি পড়ে দেখুন। ষোড়শী চলিয়া গেল। যাইবার সময় তাহার পাতলা ঠোঁটে হালকা একটু হাসি ঝিলিক মারিয়াছিল। শুভেচ্ছা বন্ধুরা, একরাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ। এখনো যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, নতুন নতুন গল্প শুনতে ও শোনাতে আজই সাবস্ক্রাইব করুন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। আজ পড়ব শ্রদ্ধেয় লেখক বিজয়রত্ন মজুমদার রচিত একটি ছোট গল্প, এক্সাম্পল। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শুরু করছি এক্সাম্পল। পৃথিবীতে যাহারা চক্ষু মেলিয়া দেখে ও কান পাতিয়া শোনে, তাহাদের কাছে অবিশ্বাস্য ও অসম্ভব কিছুই থাকিতে পারে না। ষোড়শী কলেজে আসিত। তাহার শাড়ির নিত্য নূতন বর্ণ, নিতুই নব শব্দ, জুতার বৈচিত্র্য অনন্ত। যে সুগন্ধিটুকু সে ব্যবহার করিত, তাহার গন্ধ চিরদিন অম্লান। সহপাঠিনীদের সঙ্গে ষোড়শীর ভাবও ছিল না, ভাবের অভাবও ছিল না। সহপাঠীদের কাহাকেও যে উপেক্ষা করিত তাহা নয়, কাহারও সহিত আলাপও যে করিত তাহাও নয়। শিক্ষকগণ আসিতেন, বক্তৃতা দিতেন, চলিয়া যাইতেন। ষোড়শী বোধ হয় সব শুনিত, সব বুঝিত, কিন্তু কখনো কথা বলিত না, কোনো প্রশ্ন করিত না, এবং কদাচিৎ প্রশ্নের উত্তর দিত। তবে সে যে ক্লাসে ঘুমাইত না সেটা সবাই দেখিত। কলেজের স্টিমার পার্টির চাঁদার খাতায় সব শেষ ও সবচেয়ে মোটা অঙ্ক সহি করিত ষোড়শী, কিন্তু যথাসময়ে যেটি পরিত্যাগ করিবার পূর্বে স্টিমার বংশধ্বনি করিয়া গলা ধরাইয়া ফেলিল। সবাই আসিল, ষোড়শী আসিল না। পরদিন সহপাঠিনীরা সহপাঠীগণের প্ররোচনায় কৈফিয়ত চাহিলে ষোড়শী মৃদু হাসিল। কথা কহিয়া জবাব সে দেয় না। শেক্সপিয়ার প্লে, ছাত্রছাত্রীরা অভিনয় করিবে। ইংরেজ শিক্ষক রিহার্সাল দিতেছেন। বিরাট সমারোহ, লাট ও লাটপত্নী উপস্থিত থাকিবেন। সাজসজ্জার মহা আয়োজন চলিতেছে। চাঁদার খাতা ষোড়শীর কাছে গেল। এবার যুবকগণই চাঁদা সাধিতে বাহির হইয়াছেন। ষোড়শী সর্বপ্রথমেই সহি করিল এবং এমন একটা স্থূল অঙ্ক বসাইয়া দিল যে যে লিখিল ও যে দেখিল দুজনেই বুঝিল যে সে অঙ্কের কাছেও কেহ পৌঁছিবে না। ভাবে ও ভঙ্গিমায় অপার সন্তোষ প্রকাশ করিয়া মধুপের দল গুঞ্জন করিল। আসতে হবে কিন্তু, স্টিমার পার্টির মতো ফাঁকি দিলে চলবে না। ষোড়শী বাক্যে নয়, শুষ্ক মৃদু হাস্যে জবাব দিল। পুনরায় স্বনির্বন্ধ অনুরোধ, বলুন আসবেন? হাসির যদি অর্থবোধ সম্ভব হয়, তাহা হইলে ইহারা নিশ্চিত বুঝিল ষোড়শী আসিবে। অর্থ ভুল, কারণ সে আসিল না। ছাত্র এবং ছাত্রী মহলে তাহার না আসা লইয়া দীর্ঘ আলোচনা, বহু মন্তব্য, অনেক প্রিয় ও অপ্রিয় কথা হইল এবং শেষে রেজলিউশন হইল কেহ তাহাকে কোনো প্রশ্ন করিবে না। সে যে আসে নাই, ইহারা যেন তাহা লক্ষ্যই করে নাই, এই ভাবটা ফুটাইতে হইবে। বড় কঠিন। মেয়েরা যদি বা পারিল, ছেলেরা পারিল না। চিন্ময় অভিনয় রজনীতে ষোড়শীর জন্য একখানি ও তাহার পাশে আর একখানি চেয়ার অতি কষ্টে রিজার্ভ করিয়া রাখিয়াছিল। ষোড়শী যে গন্ধ ব্যবহার করে, সেই গন্ধ দিয়া সে রুমাল, শার্ট, গেঞ্জি সিক্ত করিয়া আসিয়াছিল। হগ মার্কেটে অর্ডার দিয়া
একটি বিশেষ রূপের ও আয়তনের বোকে তৈয়ার করাইয়া আনিয়াছিল। একখানি প্রোগ্রামে আতর মাখাইয়া রাখিয়াছিল। বেচারার অনেকগুলি টাকা এইসব বাজে কর্য হইয়া গিয়াছে। তাহাতে দুঃখ ছিল না, কিন্তু ব্যর্থতার দুঃখ অন্তরে অস্বীকার করা যায় না। পূর্ববর্ণিত রেজলিউশন তাহার অজ্ঞাত ছিল না, কিন্তু পেন্সিল কাটিতে কাটিতে যে সময়ে ষোড়শী ক্লাসের বাহিরে বারান্দায় আসিয়া দাঁড়াইল, পিচ না ফেলিলে চলে না বলিয়া চিন্ময়ও সেই সময় বারান্দায় আসিয়া পড়িল। উভয়ের মধ্যে ব্যবধান 1 হাত। আস্তে কথা বলিলে শোনা যায়। চিন্ময় বলিল, কাল প্লেতে আসলেন না যে? পেন্সিলের শীষটা যাহাতে সূচের মতো হয়, আবার ভাঙিয়াও না যায়, সেই জন্য ষোড়শীকে বিশেষ যত্ন লইতে হইতেছিল। কথা কহিবার অবকাশ ছিল না। মৃদু হাসিল। চিন্ময় বলিল, আমরা কিন্তু বড্ড ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। অন্যের ডিসঅ্যাপয়েন্টমেন্টে দুঃখ প্রকাশ করা নিয়ম। ষোড়শী সকল নিয়মের বহির্ভূত। ঈষৎ হাস্য করিল। ক্লাস হইতে অনেকেই বাহিরের দিকে চাহিয়াছিল। চিন্ময় থামের আড়ালে আত্মগোপন করিয়াছিল, তাহাকে দেখা যায় না। কিন্তু ষোড়শীর মুখের মৃদু হাসি দেখিয়া দর্শকগণ বুঝিয়া লইতেছিল যে কেহ না কেহ সেখানে আছে এবং প্রশ্ন করিতেছে। সেই কেহ যে কে হইতে পারে ভাবিতে গিয়া অনেকেই শিক্ষকের অস্তিত্ব বিস্মৃত হইল এবং লেকচার তাহাদের কানে শব্দহীন হইয়া পড়িল। পেন্সিলের শীষ সরু হইল এবং ভাঙিল না। ষোড়শী ক্লাসের মধ্যে স্বস্থানে আসিয়া বসিল। চিন্ময় রুমাল দিয়া ঠোঁটের পানের দাগ উঠাইতে উঠাইতে ক্লাসে ঢুকিল। মেয়েরা নিজেদের মধ্যে চোখের ভাষায় বলিল, হ্যাংলা। ছেলেরা ভাবিল, ক্লাস কি আজ অফুরন্ত পরমায়ু লইয়া আসিয়াছে? কিন্তু পরমায়ু অফুরন্ত নয়। ঘণ্টা পড়িয়া গেল। ছেলেরা মেয়েরা না দেখিতে পায় ও না বুঝিতে পারে এমনভাবে চিন্ময়কে ঘিরিয়া বসিল ও দাঁড়াইল। সমবেত প্রশ্ন, কেন আসেনি? কি বলল? উত্তর, কথা বললে না, শুধু হাসলে, সেই পেটেন্ট হাসি। অনেকক্ষণ পরে প্রশ্নকারীদের মনে হইল চিন্ময় রেজলিউশন বিরুদ্ধ কাজ করিয়াছে। তাহাকে ধমক দেওয়া হইল। ধমকে উগ্রতা ছিল না, তাই চিন্ময়ও উগ্র হইল না, নতুবা সে উগ্র হইত। সে অপমান সহিয়াছে, আঘাত সহিবার ক্ষমতা তার ছিল না। ক্লাস বসিবার পূর্বে একটি তরুণী অভিমান ভরে বলিয়া গেল, কথা রাখতে পারলেন না তো? ক্লাস যখন ভাঙিয়া গেল তখন সেই মেয়েটি আবার পাশ দিয়া যাইতে যাইতে বলিল, ওই করেই ওর দেমাক আপনারা বাড়িয়ে দিচ্ছেন। লজ্জারষ্ট মুখ তুলিবার অনিচ্ছা সত্ত্বেও জবাব দিবার জন্য মুখ তুলিতে হইল এবং দেখা গেল যে ষোড়শী ছাড়া সব কটি তরুণী তাহার পানে গম্ভীর মুখভাব ও সুগম্ভীর দৃষ্টিতে চাহিয়া আছে। জবাব দেওয়া হইল না। প্রিন্সিপালের বিদায় সম্বর্ধনা। থার্ড ইয়ারের ছাত্রছাত্রীদের উৎসাহই বেশি। কার্যকরী সমিতি গঠনের পরই প্রস্তাব হইল ষোড়শীর নিকট হইতে চাঁদা লইয়া আত্মসম্মানের গণ্ডে পাদুকাঘাত করা হইবে না। পরের প্রস্তাবে চিন্ময়কে সতর্ক করিয়া দেওয়া হইল। খাতা সকলের কাছে গেল, ষোড়শীর কাছে গেল না। ষোড়শী দেখিল এবং বুঝিল, একটু হাসিল। এই হাসিটা অধরে ফুটিল না, ঠোঁটে ফুটিয়া ঠোঁটেই মিলাইল। চিন্ময় অতিরিক্ত একখানি নিমন্ত্রণ পত্র লইয়া গোপনে ষোড়শীর মোটর চালকের হাতে দিয়া আসিল। বিদায় সম্বর্ধনা সভা বসিয়াছে। বক্তৃতার দামোদর বন্যা ছুটিয়াছে। প্রিন্সিপাল মহোদয়ের প্রশংসার কুতুব মিনার আকাশ স্পর্শ করিতেছে। একটি লোক রৌপ্য আধারে সজ্জিত স্বর্ণাঙ্কিত কলেবর পুস্তক রাশি আনিয়া টেবিলের উপরে রাখিয়া দিল। আধারের গায়ে একটি টিকিট ঝুলিতেছিল। 1000 দুগুণে 2000 চোখের দৃষ্টি সেই দিকে ছুটিল। খুব ছোট অক্ষরে
ছোট্ট একটি নাম তাহাতে লেখা ছিল, ষোড়শী দে, 3rd ইয়ার ক্লাস, আর্টস। বিশ্বাসঘাতক কোনো সময়ই বিশ্বাস রক্ষা করিতে পারে না। চিন্ময় এক ফাঁকে ষোড়শীকে বলিল, কত প্রেজেন্টই তো এসেছিল, আপনার শেক্সপিয়ার সেট সকলের উপরে গেছে। যে হাসিতে শব্দ নাই, বোধহয় কোনো বিশেষ ভাবও প্রকাশ করে না এবং যাহার অর্থ হয় না, সেইরূপ একটুখানি হাসি ষোড়শী হাসিল। চিন্ময় বলিল, নিজে এসে দিলে ডক্টর আলেকজান্ডার খুব খুশি হতেন কিন্তু। আবার অর্থহীন সেই হাসি। চিন্ময় বলিল, আমি কিন্তু আশা করেছিলুম। থ্যাংক ইউ ফর দ্য ইনভিটেশন, ষোড়শী বলিল। পরীক্ষা পার হইয়া গেল। ষোড়শী পাশ করিল। 4th ইয়ারে উঠিল, কিন্তু কলেজে আসিল না। মেয়েরা বলাবলি করিল, এক আধটা দীর্ঘ নিঃশ্বাস কেহ বা চাপিয়াও ফেলিল। কেহ অন্তরে খুশি হইল, বুঝিল ষোড়শীর বিবাহ হইয়া গিয়াছে বা বিবাহ আশু হইয়াছে। চিন্ময় চিন্তিত হইল। অন্য ছেলেরা চিন্তিত হইল না বটে, তবে গবেষণা করিতে লাগিল। চিন্ময় যত পান খাইত তাহার অর্ধেক খাইত দোক্তা। কলেজের অফিস ঘরে একজন কেরানি খুব পান খাইতেন। হঠাৎ চিন্ময় তাহাকে মুঠা মুঠা পান উপহার দিতে লাগিল এবং অল্পদিনেই দোক্তাতেও পোক্ত করিয়া আনিল। ইহার প্রয়োজন ছিল। ষোড়শীর ঠিকানাটা কেহ জানিত না, সে কাহাকেও বলে নাই। প্রশ্ন করিয়াও নিরর্থক হাসি ছাড়া কোনো জবাব কেহ পায় নাই। তাহার মোটর গাড়ির নম্বর দেখিয়া মোটর ডাইরেক্টরি খুঁজিলে পাত্তা পাওয়া সম্ভব হইত বটে, কিন্তু তরুণদের মাথায় বুদ্ধিটা জাগে নাই। কিন্তু কেন জাগে নাই তা জানি না। চিন্ময় ঠিকানাটা পাইল, কিন্তু কাহাকেও বলিল না। গেটে দারোয়ান কহিল, দিদিবাবু কাহারও সহিত সাক্ষাৎ করেন না। দারোয়ানগুলি বিশিষ্ট ভদ্রলোক, কথার নড়চড় করিল না। একদিনেও না, এক মাসেও না। মাসাধিক কাল হাঁটাহাঁটি করিয়া চিন্ময় যাহা দেখিল, শুনিল এবং জানিল, তাহা এই বাড়িতে কর্তা বা গৃহিণী নাই, অর্থাৎ দিদিবাবুই সর্বে সর্বা। বাড়িটি সুপ্রকাণ্ড, আধুনিককালের রাজপ্রাসাদ বলা চলে। দিদিবাবুর বিবাহ হয় নাই, হইবেও না, কারণ তিনি বিবাহ করিবেন না। এই প্রাসাদ অভ্যন্তরে কোনো পুরুষ মানুষের গতিবিধি নাই। বাড়ির মধ্যে চাকর বাকর নাই। চাকরানি আছে এবং অনেকগুলি আছে। 3খানি বড়, মাঝারি, ছোট মোটর গাড়ি আছে। এই রহস্যাচ্ছাদিত বাড়িটার রহস্য ভেদে অসমর্থ হইয়া চিন্ময় আবার কলেজে ও পাঠ্যপুস্তকাদিতে মনোনিবেশ করিয়াছে। যেদিন কলেজ থাকে না ও পাঠ্যপুস্তকে অরুচি হয় সেদিন, এবং যে রাত্রে ঘুম হয় না, গরম বোধ হয়, সেই রাত্রে চিন্তা করে। সকালে উঠিয়া গরম গরম সিঙাড়া ও চা খায় এবং খবরের কাগজের ওয়ান্টেড পাঠ করে। কোন চাকরিটা তাহাকে দিলে যোগ্যতার সহিত সে করিতে পারে তাহারও বিচার বিতর্ক করে। একদিন ওয়ান্টেডের পার্শ্বে দেখিল, ষোড়শী দে নাম্নী এক ভদ্র মহিলা একখানি মোটর লঞ্চ কিনিবার ইচ্ছা প্রকাশ করিয়াছেন। বিস্তারিত বিবরণ সহ সাক্ষাৎ করিতে বলা হইয়াছে। ঠিকানা তাহারই বটে। চিন্ময় পাঠ্যপুস্তকগুলাকে ঠেলিয়া রাখিয়া বাহির হইয়া পড়িল। দারোয়ান এবার ফটক পার হইতে দিল এবং একটি সুসজ্জিত কক্ষে লইয়া গিয়া বসাইল। একটু পরে ষোড়শী ঘরে ঢুকিয়া তাহাকে দেখিয়া হাসিয়া ফেলিল। চিন্ময় চেয়ার ছাড়িয়া দাঁড়াইয়াছিল, তাহাকে বসিতে বলিল। চিন্ময় বসিলে বলিল, কই, কি পার্টিকুলার্স এনেছেন দেখি? চিন্ময় বলিল, কিসের পার্টিকুলার্স? মোটর লঞ্চের। চিন্ময় বলিল, ও, সেটা আনা হয়নি। ষোড়শী বলিল, তবে? চিন্ময় বলিল,
আপনাকে দেখতে এলুম, আপনি কলেজ ছেড়ে দিলেন? ষোড়শী বলিল, হ্যাঁ। চিন্ময় বলিল, কেন? ষোড়শী বলিল, ভালো লাগলো না। চিন্ময় বলিল, আমিও ছেড়ে দেব। ষোড়শী বলিল, কেন? চিন্ময় বলিল, ভালো লাগছে না। আপনার পাস্ট টেন্স আর আমার প্রেজেন্ট পারফেক্ট। আসলে আমরা এক। ষোড়শী বসিতে উদ্যত হইয়াছিল, চেয়ার ঠেলিয়া দিল। চিন্ময় বলিল, আমি বলছি কি, আমরা একমত পোষণ করি। ষোড়শী প্রস্থানোদ্যত হইয়া হাত তুলিয়া নমস্কার করিতে যাইতেছিল। চিন্ময় বলিল, কাল কি সব পার্টিকুলার্স নিয়ে আসব? থ্যাঙ্কস, আনবেন, নমস্কার। ষোড়শী পর্দা ঠেলিয়া চলিয়া গেল। সমস্ত দুপুর ঘুরিয়া মোটর লঞ্চের সন্ধান ও বিস্তারিত বিবরণ লইয়া চিন্ময় বাসায় ফিরিল। বাসাটা মেসের, কেহ কৈফিয়ত চায় না। মাসিক খরচ বাকি না পড়িলে ও অসুখে শয্যাশ্রয় না করিলে কে কার খোঁজ করে? অনেকগুলি মোটর লঞ্চের অনেকগুলি ছবি, মূল্যের তালিকা, কলকবজার বিবরণ, এক কথায় যাহাকে ফুল পার্টিকুলার্স বলে, তাহা লইয়া চিন্ময় ষোড়শীর সম্মুখীন হইল। কাগজপত্রগুলি দেখিয়া ষোড়শী কহিল, আপনি বিজ্ঞাপনটা বুঝতে পারেননি বলে মনে হচ্ছে। চিন্ময় বলিল, ইংরাজিতে লেখা বিজ্ঞাপন বুঝতে পারব না এরকম মনে হওয়াটা কি ঠিক? ইংরাজি ভুলেও যেতে পারেন তো। ষোড়শী মুখ নিচু করিয়া হাসিল, বলিল, নতুন লঞ্চ তো আমি কিনতে চাইনি। চিন্ময় হাসিয়া বলিল, হো, এই কথা? সেটা আমার সংস্কার। মহিলারা, অন্তত আমাদের দেশের মেয়েরা, সেকেন্ড হ্যান্ড জিনিস ব্যবহার করেন না, এই হচ্ছে আমার সংস্কার। ষোড়শী বলিল, কেন, তাতে দোষ কি? সেকেন্ড হ্যান্ড কি ভালো জিনিস পাওয়া যায় না? চিন্ময় বলিল, হয়তো যায়, হয়তো যায় না, কিন্তু কথা তা নয়। সেকেন্ড হ্যান্ডে তাদের অরুচি, এই আমি দেখে এসেছি। দোজবরে বর যতই ভালো হোক, মেয়েরা বিয়ে করতে চায় কি? ষোড়শী মুখটা ফিরাইয়া হাস্য গোপনের চেষ্টা করিতে লাগিল। চিন্ময় কহিল, আপনি রাজি থাকলে সেকেন্ড, থার্ড, ফোর্থ মেনি হ্যান্ড দেখাতে পারি। সেও মুখ টিপিয়া হাসিতেছিল। ষোড়শী অন্যমনস্কের মতো কাগজপত্রগুলা পুনরায় টানিয়া লইয়া দেখিতে দেখিতে বলিল, কত দাম পড়বে বলছেন? চিন্ময় অঙ্ক দেখাইয়া দিয়া বলিল, ওই যে 28,000 টাকা। ষোড়শী বলিল, বড্ড বেশি। চিন্ময় বলিল, সেকেন্ড হ্যান্ড নিলে অনেক কমে হয় কিন্তু। ষোড়শী সেই কথাটা যেন শোনে নাই, কহিল, নূতন অথচ কিছু সস্তা পাওয়া যায় না? চিন্ময় ঢোক গিলিয়া কহিল, হ্যাঁ যায়, কিন্তু গরিবের কমিশনটা মারা যায়। তা আপনি যদি বলেন। ষোড়শী বলিল, আমি এমন অন্যায় বা বলবো কেন? আপনি এত কষ্ট করছেন। চিন্ময় কহিল, কষ্টটা কি করলুম? ষোড়শী বলিল, এই আনাগোনা। চিন্ময় বলিয়া উঠিল, সে তো 2 মাস ধরে করেছি, আপনার দারোয়ানদের জিজ্ঞেস করুন না। ষোড়শী বলিল, 2 মাস ধরে? মোটো লঞ্চের বিজ্ঞাপন তো এই 4 দিন হলো বেরিয়েছে। চিন্ময় কহিল, তা ঠিক। ষোড়শী কহিল, তবে আপনি 2 মাস? চিন্ময় কহিল, সে আমার অন্য দরকার ছিল। কি দরকার? চিন্ময় কহিল, বলতেই হবে? না বলবেন কেন? চিন্ময় কহিল, না বলবার কোনো কারণ নেই, অভয় দিলেই বলতে পারি। ষোড়শী অভয় বাণী উচ্চারণ করিল না। তাহার নীরবতাকে অভয় মনে করিয়া চিন্ময় কহিল, হঠাৎ কলেজ ছেড়ে দিলেন, কলেজ যেতেন, আর কিছু না হোক চোখের দেখাও তো দেখতে পেতুম। ষোড়শী বাধা দিয়া বলিল, এই 3 নম্বরের মডেলটা আমার পছন্দ,
দামটা একটু বেশি বটে। চিন্ময় কহিল, ওই মডেলেরই সেকেন্ড হ্যান্ড একখানি লঞ্চ আছে। ষোড়শী কহিল, তা বেশি হোক, আমি ওইটাই নেব। চিন্ময় কহিল, তা আমি জানি, সেকেন্ড হ্যান্ড আপনাদের জন্যে নয়, নেহাত যাদের জোটে না, এই যেমন যারা মেয়ের বিয়ে দিতে পারে না, সেকেন্ড হ্যান্ড বর তারাই খোঁজে। ষোড়শী বলিল, কবে ডেলিভারি পাওয়া যাবে? চিন্ময় কহিল, যবে চাইবেন। ষোড়শী কহিল, যত শীঘ্র হয়। চিন্ময় কহিল, বেশ, তাই হবে। ষোড়শী কহিল, আপনাদের লোক এসে ট্রায়াল দিয়ে যাবে তো? চিন্ময় কহিল, নইলে দাম দেবেন কেন? ষোড়শী কহিল, সইটই করতে হবে। চিন্ময় কহিল, করলে ভালো হয়। দিন আষ্টেক পরের কথা। চিন্ময় আসিয়া বসিয়া আছে। ষোড়শীর দাসী খবর দিয়াছে, মেম সাব স্নান করিতেছেন, সুতরাং অপেক্ষা করিতেই হইবে। ইত্যবসরে চা চুরুট আসিয়াছে। চিন্ময় চা খাইয়া ফেলিয়া অন্য বস্তুটির ঘন ঘন সদ্ব্যবহার করিতেছে। গুড মর্নিং, এই নিন চেক। ষোড়শী চেক হাতে করিয়া ঘরে ঢুকিল। চিন্ময় চেক লইতে ভুলিয়া গেল। স্নানের পর মেয়েদের বড় ভালো দেখায়। অবশ্য স্নানের অঙ্গ হিসাবে স্নানের পরে যে মেয়েরা প্রসাধন করিতে জানে। ষোড়শী বলিল, আপনার কমিশন পেয়েছেন? চেক জমা দিলে পাব। ষোড়শী কহিল, কত পাবেন? 10%, তা 1.25 টাকা হবে। 12%-এর চেষ্টা করব। ষোড়শী কহিল, মন্দ কি? চিন্ময় চক্ষু বিস্ফারিত করিয়া কহিল, মন্দ আবার? আপনি যদি মাঝে মাঝে এমনই সব জিনিস কেনেন, দরখাস্ত বগলে করে আপিস আদালত চষে বেড়াতে হয় না। ষোড়শী কহিল, আপনার কাছে আর কিচ্ছু কিনতে ইচ্ছে নেই। আমার অপরাধ? কাল বসে কি দেখেছেন? ষোড়শী কহিল। চিন্ময় কহিল, অনেক। ছেলেবেলায় পাড়াগাঁয়ে থাকতাম, কাল বসে কি দেখিনি আবার? সে কাল বসে কি নয়, ওই নামের কাগজ। ষোড়শী কহিল, কাগজ? না, দেখিনি। নেটিভ কাগজ আমি পড়িনে। যা তা লিখেছে। ষোড়শী কহিল। চিন্ময় চটিয়া লাল হইয়া উঠিয়া বলিল, কি লিখেছে? আমি চুরি করেছি? দাম বেশি নিয়েছি? তা আর বলতে হয় না। মার্শাল কোম্পানি, ইউরোপিয়ান ফার্ম, তারা ছ্যাঁচড়ামি করে না? দাঁড়ান না আপনি, ওই সব যদি লিখে থাকে, মার্শাল কোম্পানি কালই 10 লাখ টাকার ড্যামেজ চেয়ে হাইকোর্টে মামলা রুজু করবে। বাছাধনরা তখন মজা বুঝবেন। ভালোই হলো, আপনি বলেছেন আমি যাবার সময় এসপ্ল্যানেডের মোড় থেকে একখানা, এই কি নামটা বললেন, এই কালবৈশাখী না, কালবৈশাখী নিয়ে যাচ্ছি। আজই লায়ন সাহেবকে ট্রান্সলেট করে দেব। কালই দেখবেন কেস ফাইল হয়ে গেছে। ইউরোপিয়ান ফার্ম, ওরা বাপকেও রেয়াত করে না, অন্তত খুব কম হলেও 10 লাখ। না না, সেসব লেখেনি। তবে তবে কি লিখতে পারে? খারাপ লঞ্চ সেকেন্ড হ্যান্ডকে নিউ বলে বেচা হয়েছে, সে তো একই কথা, সেম ড্যামেজ। না না, তাও নয়, তারা কোম্পানির বিরুদ্ধে কিচ্ছু লেখেনি। ষোড়শী কহিল, আমার বিরুদ্ধে কি লিখেছে শুনি? আমি জোচ্চুরি করেছি? বেশি কমিশনের লোভে। চিন্ময় বলিতে বলিতে থামিল। তাও না, ষোড়শী বলিল। তবে আপনাকে কাগজটা পাঠিয়ে দিচ্ছি, আপনি পড়ে দেখুন। ষোড়শী চলিয়া গেল। যাইবার সময় তাহার পাতলা ঠোঁটে হালকা একটু হাসি ঝিলিক মারিয়াছিল। কাগজ আসিল, পড়া হইল। রাগে চিন্ময়ের মাথা খুঁড়িতে ইচ্ছা হইল না, বরং সে যেন লেখাটা উপভোগ করিল। অনেকবার খবর পাঠাইতে ষোড়শী আসিলে চিন্ময় বলিল, এই আমি ভেবেছিলুম না জানি কি গালাগাল করলে। এ তো গালাগালেরও বেশি। ষোড়শী কহিল,
চিন্ময় অবাক হইয়া কহিল, গালাগালির বেশি? কি বলছেন আপনি? সে আমি আপনার সঙ্গে আলোচনা করতে পারব না, ষোড়শী কহিল। চিন্ময় কহিল, তা সত্যি, আপনারই লজ্জা হচ্ছে। বলিয়া চিন্ময় লজ্জায় জড়সড় হইয়া উঠিয়া দাঁড়াইল এবং সবিনয় নমস্কার করিয়া চলিয়া গেল। কয়েকদিন পরে মার্শাল কোম্পানির এক চিঠি চিন্ময়ের কাছে গেল। তাহাতে লেখা, যে মহিলাটি মোটর লঞ্চ কিনিয়াছেন তিনি সেলিং এজেন্টকে ডাকিয়াছেন। কোম্পানি লিখিয়াছে, কোম্পানির পণ্য বহুবিধ। আর কিছু অর্ডার আনিলে এজেন্টকে শতকরা 20% কমিশন দিলেও কোম্পানির আনন্দের সীমা থাকিবে না। চিন্ময় গেল এবং দুঃখ প্রকাশ করিয়া বলিল, আমাকে সোজা চিঠি লিখলে আমি ধন্য হতুম। আপনার ঠিকানা কোথায় পাব? আপনি তো ঠিকানা রেখে যাননি, ষোড়শী কহিল। সেটা আমার দোষ বটে, কিন্তু ঠিকানা দিই কোন সাহসে বলুন? আপনার দারোয়ানরা আমায় বুঝিয়েছিল, পুরুষ মানুষের লেখা বইও আপনি বাড়িতে ঢুকতে দেন না। না না, ওসব বাজে কথা, ষোড়শী কহিল। আর একখানা লঞ্চ কিনবেন, থার্ড হ্যান্ড, অর্থাৎ তেজবরে বটে, কিন্তু ইন এক্সিলেন্ট কন্ডিশন। ষোড়শী কহিল, তার জন্যে ডাকিনি। চিন্ময় দুঃখিতভাবে বলিল, আমি ভাবলুম গরিবের ভাগ্যে আবার কিছু কমিশন প্রাপ্তিযোগ আছে। ষোড়শী কহিল, কাল বসে কি বড় জ্বালাচ্ছে। চিন্ময় কহিল, আবার লিখেছে? হ্যাঁ। তাদের নামে কেস করে দিন। করতে হলে আপনাকে করতে হয়। আমার গ্রাউন্ড কি? সে আপনি জানেন। হুম, আমি ভেবে দেখেছি, আমার কোনো গ্রাউন্ড নেই, কেননা যা লিখেছে তা সত্যি হলে আমি বেঁচে যাই। তার মানে? ষোড়শী কহিল, আপনার সঙ্গে আমার, আপনি আমাকে যদি আপনি, ঠিক বলতে পারছি না বটে, কিন্তু আপনি বুঝতে পারছেন তো আমি যা বলতে চাইছি? চিন্ময় কহিল, আমি বিয়ে করব না, তা তো জানেন। চিন্ময় কহিল, শুনেছি। কার কাছে? আপনার দারোয়ানের কাছে। ষোড়শী বলিল, তাদের সঙ্গে আপনার খুব ভাব বুঝি? চিন্ময় বলিল, গরজ গরজ, বুঝলেন? আপনার দারোয়ান, তাই তারা আমার প্রিয়। ষোড়শী বলিল, দেখুন, আমি বিয়ে করব না ঠিক, আমাদের একটা কি দোষ ছিল, তাই আমি আর আমার বাবা সমাজ টমাজ ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে বরাবর একলা থাকি। বাবা মারা গেলেন, তবুও একলা রইলুম এবং শেষ দিন পর্যন্ত তাই থাকব। বিয়ে আমি করব না, অধীনতা স্বীকার। ঠিক বলেছেন, বঙ্কিমবাবুর কবিতাতেও আছে। চিন্ময় কহিল, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? ওটা বঙ্কিমবাবুর কবিতা নয়, হেমবাবুর কিংবা রঙ্গলালের, ঠিক মনে নেই। তা একই কথা, কবিতা কবিতা, বঙ্কিমবাবুরও যা, রবিবাবুরও তাই, হেমবাবুরও তাই, রঙ্গলালেরও তাই। তা হ্যাঁ, যা বলছিলুম, আজকাল মেয়েরাও চান না স্বামীর অধীন হতে, পুরুষরাও চায় না হেনপেক্ট হতে। পুরুষেরা ওই কথাটাকে ডিকশনারি থেকে তুলে দেবার জন্যে উঠে পড়ে লেগেছে, তা বোধহয় জানেন। এখন ইকুয়াল স্ট্যাটাস, বিয়ে হলেও উভয় পক্ষ থেকে সেটা মেনটেন করা যায়। ষোড়শী কহিল, কি করে? বলছি, আপনার দাসীকে একটু চা দিতে বলবেন। থ্যাঙ্কস। ধরুন, সমাজ বলছে বিয়ে করো, বেশ করলুম। কাল বলছে কেউ কারো বশ্যতা স্বীকার করো না, বেশ আলাদা থাকলুম। তবে যদি বলেন বিয়ে করা তাহলে কেন, তার উত্তরে আমি বলবো সংস্কার একটা চলে আসছে, মাত্র সেইটের প্রতি সম্মান প্রদর্শনার্থ। ষোড়শী বলিল, সংস্কার তো অন্য অনেক কথাও বলে।
চিন্ময় বলিল, কি? ষোড়শী বলিল, ঘর সংসার করা ইত্যাদি ইত্যাদি। চিন্ময় বলিল, বলুক, সব মানা যায় না। যেমন দেখুন, আপনাদের শাস্ত্র বলে 8-9 বছরে মেয়েদের গৌরী দান করো। কে তা মানে বলুন? নীতি কথায় আছে, পরদ্রব্যেষু লোষ্ট্রবৎ। পরের জিনিস ঢিল পাটকেল মনে করে ফেলে দিন বা পকেটে পুরে ফেলুন দেখি, তখনই হাতে হাত করি। ষোড়শী বলিল, আপনি ওরকম বিয়ে করতে পারেন? চিন্ময় কহিল, বাই জোফ, ওরকম পাইনি বলেই এতদিন করিনি। যেদিন পাবো সেই দিনই মালা বদল। তারপর? ষোড়শী বলিল, তারপর আমি কলেজ যাব। না, কলেজ আর যাব না, এজেন্সি করব, আর তিনি তার যা ইচ্ছে করুন। আই কেয়ার আ ফিগ। আসল কথা কি জানেন? আমি যদি বেবাগ বিয়ে না করি, লোকের কাছে গুণে 1000 লক্ষ কোটি কৈফিয়ত দিতে হবে, আর 1000 জন 1000 রকম ভাববে, বলবে, চাই কি কাগজেও লিখবে। আর বিয়ে করে যদি বাস না করি, লক্ষ কোটি লোকেরও লক্ষ কোটি রকম ভাববার উপায় নেই। পরের জন্য মাথা না ঘামিয়ে যারা কিছুতেই থাকতে পারে না, তাদেরও ভাবতে হলে একটা কথাই ভাবতে হবে, যে এদের বনিবনা হয় না, তাই আলাদা থাকে। তাছাড়া ভাববার আর কিছুই কেউ পাবে না। ওফ, বড্ড চিনি দিয়ে ফেলেছে চাটায়। আপনি বুঝি একটু বেশি চিনি খান? না না, থাক, বদলাতে হবে না। কি আর হয়েছে এতে? আপনি অত ব্যস্ত হচ্ছেন কেন? কখনো কখনো চায়ে আমি বেশি চিনি খেয়ে থাকি। ষোড়শী বলিল, যাক, দেখা গেল যে বাংলাদেশে এমন একজন লোক অন্তত আছেন যিনি ট্র্যাডিশন ভাঙবার জন্যে প্রস্তুত। চিন্ময় কহিল, হ্যাঁ, আমি সেই কালাপাহাড়ি বটে। ষোড়শী হঠাৎ বাহিরে রৌদ্রালোকিত বাগানের পানে চাহিয়া সন্ত্রস্ত হইয়া উঠিয়া বলিল, ওহ, অনেক বেলা হয়ে গেল দেখছি। হ্যাঁ, আচ্ছা, নমস্কার। যদি কিছু দরকার হয় খবর দেবেন, এই আমার ঠিকানা। চিন্ময় বলিল, নমস্কার। কাল বৈশাখীর ঝড় বড় ভয় দেখায়। পরের সপ্তাহে চিন্ময় চিঠি পাইল, একবার আসিবেন। আসিল। ষোড়শী বলিল, আপনার জন্যে একটি কনে ঠিক করেছি, কন্ডিশনাল ম্যারেজ। আপনার মত বদলায়নি তো? না, আমার গায়ের রং আর মত দুই অপরিবর্তনীয়। চিন্ময় কহিল, বিয়ের পরেই আপনি কনেকে ছেড়ে চলে যাবেন তো? ষোড়শী কহিল, পরদিন কাল রাত্রি, সেদিনটা যাব না। ফুলশয্যার পরদিন যাব, আর আসব না। চিন্ময় কহিল, আচ্ছা, তাহলেই হবে। ষোড়শী কহিল, কনে কোথায়? চিন্ময় কহিল, আছে, তার জন্যে ব্যস্ত কেন? কত টাকা চাই বলুন দেখি? ষোড়শী বলিল। চিন্ময় কহিল, শখানেক হলেই হবে। একটা সিল্কের কাপড়, সিল্কের জামা, চাদর আর 2-4 ছড়া মালা বা গোড়ে। ষোড়শী কহিল, অত কমে রাজি হবেন না। আমি বলছি, মেয়েটির বেশ টাকা কড়ি আছে। আমার সেটার অভাব, কিন্তু টাকার জন্যে বিয়ে করা আমি কাপুরুষের কাজ বলে মনে করি। চিন্ময় কহিল। ডাউরি, ষোড়শী বলিয়া উঠিল। চিন্ময় বলিল, আমি স্টুডেন্টস অ্যান্টি ডাউরি লীগের ভাইস প্রেসিডেন্ট। তবেই তো মুশকিলে ফেললেন। ষোড়শী বলিল। চিন্ময় বলিল, কি মুশকিল? ষোড়শী বলিল, মেয়ের মত হচ্ছে, কিছু টাকা কড়ি না দিলে তার এক রাতের স্বামীর ওপর সুবিচার করা হবে না। চিন্ময় বলিল, ওই তো নিচ্ছি 100 টাকা। বড্ড কম। ষোড়শী বলিল, আচ্ছা 500, রাজি তো? চিন্ময় বলিল, আচ্ছা, তা একরকম হতে পারে। মেয়েটির সম্বন্ধে কিছু জানতে চান? তাকে দেখতে চান? ষোড়শী বলিল। চিন্ময় বলিল, তাড়াতাড়ি কি, চারিচক্ষুর মিলন তো হবেই, আর জানবার বাকি বা কি রইল? কি জানলেন?
কিছুই তো বলিনি। ষোড়শী বলিল, যা বলেছেন তাই যথেষ্ট। মেয়েটি বিয়ে করতে রাজি, ঘর করতে অরাজি। আমিও বিয়ে করব, ঘর করব না। বেশ মিলেছে। ষোড়শী বলিল, মেয়ে এস্টাবলিশ করতে চায়, স্ত্রীলোক হলেই যে জীবনযাত্রায় পুরুষের গললগ্ন হতে হবে তার কোনো মানে নেই। এক্স্যাক্টলি, পুরুষও দেখাতে চায় যে স্ত্রীলোক ছাড়াও জীবনযাপন করা যায়। চিন্ময় বলিল। ষোড়শী বলিল, শুনুন, তাহলে সত্যি কথাটা বলি আপনাকে। পুরুষ জাতটার বড় দম্ভ। তাদের বাদ দিয়ে নারীর জীবনযাত্রা নাকি অচল। এই পর্যন্ত দেখাও তাই গেছে বটে। আমি নতুন একটা এক্সাম্পল সেট করতে চাই যে, না, তা নয়। ভগবান স্ত্রী ও পুরুষকে যেমন আলাদা করে সৃষ্টি করেছেন, তারা আলাদা থাকতেও পারে। আমার কেউ নেই, আমি একা। কাজেই সমাজের ভয় দেখাবার বা জাতে ঠেলবার লোকও নেই। বাবার রেখে যাওয়া কিঞ্চিত আছে, তাই নেড়ে চেড়ে বেশ থাকব। সেই জন্যেই কিছুদিন কলেজে পড়েছিলুম। ইংরাজি নভেল টভেলগুলো বুঝতে পারি, যাতে ব্যাংকের হিসাব যেন কষতে পারি, সেইটুকুই আমার যথেষ্ট। কলেজে কারো সঙ্গে কথা কয়েছি কোনোদিন? চিন্ময় বলিল, সেই তো করেছিলেন মুশকিল। কথা কইতেন না বলেই তো কথা কইবার জন্যে সবাই ছটফট করত। দুষ্প্রাপ্য দ্রব্যের দিকেই লোক বেশি আকৃষ্ট হয়, তা জানেন তো। সে কথা যাক। আপনি যেমন আপনার কথা বললেন, আমিও তেমনি আমার কথাটা বলি। বিয়ে করবার ইচ্ছে আমারও নেই। 10-15 বছর আগে বিয়ে করার দরকার লোকের হতো। এখন সে দরকারই কমে গেছে। যেরকম স্ত্রী স্বাধীনতার হাওয়া বইছে। ষোড়শী ছিছি করিয়া উঠিল। চিন্ময় বলিল, আমার কথাটা আগে শেষ করি, তারপর ছিছি করবেন, যা খুশি করবেন। আমি বলছি, আগেকার কালে মেয়েরা ছিল পুরুষদের কাছে রূপকথার রাজকন্যার মতো। তাদের মেঘবরণ চুল আর কুঁচবরণ রঙের কথাই শোনা যেত, চোখে দেখা যেত না। তাই তাদের একটিকে পাবার জন্যে লোকের আগ্রহের সীমা থাকত না। এখন পথে ঘাটে ট্রামে বাসে দেখে দেখে অভিনবত্ব আর কিছুই নেই, তাই আকর্ষণও কমে গিয়েছে। আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন না, না? আর একটু খুলে বলি তাহলে। বলিয়া সে একটি সিগারেট ধরাইল। ধরাইয়া গোটা কতক টান মারিয়া ধোঁয়া ছাড়িয়া বলিতে আরম্ভ করিল, একটা দৃষ্টান্ত দিই, শুনুন। সেকালে নিয়ম ছিল, স্বামী স্ত্রীতে দিনের বেলা দেখাই হতো না, গভীর রাত্রে দেখাশোনা হতো। সমস্ত দিন পরস্পরের মন পরস্পরের দিকে টানত। অহরহ দেখা না হওয়ার টানটা গভীর এবং আন্তরিক থাকত। রাত্রের মিলনটা সুখের হতো। এখন দিনে রাতে উঠতে বসতে, খেতে শুতে ওর সঙ্গে লেপ্টে থাকেন। ফলে স্ত্রীর মধ্যে যে আকর্ষণের বস্তু তা ক্রমেই লোপ পাচ্ছে। এরই ফলে পুরুষরা নারীর অভিনবত্ব ভুলে যাচ্ছে, তার খোঁজই পাচ্ছে না। তাই মেয়েরা হয়ে পড়েছে খেলার বস্তু, আর পুরুষরাও মেয়েদের কাছে সাধারণ ঘরকন্যার জিনিস হয়ে দাঁড়িয়েছে। এইটাই আমার ভালো লাগে না, আর সেই জন্যেই আমি বিয়ে করব না ঠিক করেছি। কোনো কমন প্লেস কাজ যা সবাই করে তা করতে আমার ভালো লাগে না। সে তো আপনি কলেজেও দেখেছেন, কোনো ছেলেই সাহস করে আপনার সঙ্গে কথা কইতে আসতো না। আর আমি। ষোড়শী বলিল, অনেক বেলা হয়ে গেল, এক কাজ করুন, আপনি আমার এখানেই দুটি। চিন্ময় ব্যস্ত হইয়া কহিল, না না, সেটা বড্ড কমন প্লেস কাজ, আমার ভালো লাগে না। ফুলশয্যার রাত্রি। বর ও কনে পেশেন্স খেলিয়া কাটাইয়া দিল। 2-1বার ডামি রাখিয়া ব্রিজ খেলাও হইয়াছিল। রাত্রি প্রভাত হইল বলিয়া এই খেলাটা জমিল না। চা আসিল ও খাওয়া হইয়া গেল। চিন্ময় বলিল, তুমি আমার জীবনের আদর্শটাকে রূপ দিয়েছ, তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো। ষোড়শী কহিল, কিচ্ছু না বললেই আমি ভালো বুঝতে পারব। আপনাকে না পেলে আমিও লক্ষ্যভ্রষ্ট হতুম।
দুজনে একমত হইয়া বলিল, ভবিষ্যৎ বংশে এরা বুঝিবে যে জগতে স্ত্রী পুরুষের এবং পুরুষ স্ত্রীর ওপর নির্ভরশীল না হইলেও জগৎ অচল হয় না। আপনি এখন কোথায় যাবেন? ষোড়শী কহিল। চিন্ময় বলিল, মেসে। কি করবেন? স্নান করব, খাবো, তারপর অ্যাপ্লিকেশন লিখে আপিসে আপিসে ঘুরব। শেষেরটা না করলে হয় না? দিন কতক নিশ্চয়ই হতে পারে, 500 টাকার ব্যালেন্স কিছু আছে। মাঝে মাঝে আসবেন? তা সকালের দিকে আসবেন। চিন্ময় বলিল, না হয় দুপুরের দিকে। ষোড়শী কহিল, সকালটাই ভালো। চিন্ময় কহিল, বেশ। 8 দিন পরে বেলা 7টা। ষোড়শী বিছানায় আর মোড়া ভাঙিতেছিল। দাসী চিন্ময়ের আগমন বার্তা জ্ঞাপন করিল। সেইখানেই ডাক পড়িল। খবর ভালো? চিন্ময় কহিল। ষোড়শী কহিল, হ্যাঁ, কাল রাত্রে ঘুম হয়নি, আজ সেই জন্য এখনো বিছানায় পড়ে আছি। চিন্ময় কহিল, ঘুমের অত্যন্ত অন্যায় না হওয়া তা হলো না কেন? কে জানে, রাজ্যের স্বপ্ন সারা রাত জ্বালাতন করেছে। চা খাবেন? হাতঘড়িটা দেখিয়া চিন্ময় বলিল, হুকুম করো, চোঁ করে এক চুমুকে টেনে নি। 8টায় স্নান করি, 8:30টায় নাকে মুখে গুঁজে ছুটতে হয়। কোথায়? আপিসে। চাকরি হয়েছে? হ্যাঁ। কত টাকা মাইনে? 30 টাকা। কথা বহুক্ষণ নিস্তব্ধ। কি করতে হয়? রেকর্ড কিপার, বাংলা বা ফার্সি ভাষায় দফতরি। ঘরে সূচিপতনের শব্দ শোনা যায়। ওই যা, 8টা বেজে গেল, উঠলুম। চিন্ময় কহিল, একটু বসুন। সাহেবটা বড় পাজি, ট্যাঁস কি না। চাকরি ছেড়ে দিন। হাতের লক্ষ্মী, আমি 200 টাকা করে দেব। স্ত্রী দত্ত অর্থ নেব না, প্রতিজ্ঞা। চললুম। ষোড়শী একটু বিমর্ষ। আবার কবে আসবেন? দেখি, তুমি আর খানিক ঘুমাবে বোধ হয়। না, উঠি। শিগগির আরেকদিন আসবেন কিন্তু। আচ্ছা, চিন্ময় বলিল। আজ তো রবিবার, আজ এত উঠবার তারা কেন? ষোড়শী কহিল, আমার আবার রবিবার, পেয়াদার যেমন শ্বশুর বাড়ি। গ্রহণের দিন, রান্না হয়নি বলে একটু দেরিতে গেছলুম। টেঁসু সাহেবটা 2 দিনের মাইনে ফাইন করলে, আবার গাল দিতে এসেছিল। আমি বললাম, মাইনে যত খুশি কাটো, নো গালাগাল। বেটা চোটে আছে, কোন দিন হয়তো বলে বসবে, ইয়োর সার্ভিস নো লঙ্গার রিকোয়ার্ড। ও চাকরি ছেড়ে দিলেই তো হয়। ষোড়শী কহিল, আর একটা না পেলে? বিদেশে জমিদারি এস্টেটে কাজ করবেন? ষোড়শী কহিল, কি কাজ? ম্যানেজারি। রুক্মিণীর কাছে আমার একটি জমিদারি আছে, ম্যানেজার মারা গেছে, লোক নিতে হবে। কত মাইনে? চিন্ময় বলিল। ষোড়শী হাসিল, বলিল, কত হলে আপনার চলে? 200 টাকা। চিন্ময় গম্ভীরভাবে প্রশ্ন করিল, আগের ম্যানেজার কত পেত? 300। গ্রেড হচ্ছে 200 থেকে 300। ভয় নেই, আপনার জন্য বিশেষ ব্যবস্থা কিছু করছি নে। ষোড়শী কহিল। চিন্ময় বলিল, তা না করলেই আমি খুশি হব। কবে যেতে হবে? কালই যেতে পারেন। আমি নায়েবকে চিঠি পাঠিয়ে দিই। আপনাকে লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে কি? হ্যাঁ, তা দিতে হবে বই কি। চিন্ময় বলিল, বেশ, কাল সকালেই। আচ্ছা, আমি আপনার মেসে যেতে পারি? ষোড়শী কহিল, পারো, কিন্তু কেন? চিঠিটা দিয়ে আসব, আপত্তি নেই তো? না। পরদিন ষোড়শী চিন্ময়ের মেসে আসিল। এই ঘরে মানুষ থাকে? চিন্ময় বলিল, 21 টাকা 8 আনা মাইনে যে পায় সে থাকতে পারে, কিন্তু আমার তো একটা। চিন্ময় হাসিয়া বলিল, এর ভেতর তুমি কে?
ষোড়শী সেই কথার উত্তর না দিয়া হাত ব্যাগ হইতে লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট বাহির করিয়া চিন্ময়ের হাতে দিল। চিন্ময় কহিল, থ্যাঙ্কস। পৌঁছে চিঠি দেবেন তো? ষোড়শী কহিল, ম্যানেজার দেবে, না হয় নায়েব তো দেবেই। চিন্ময় কহিল। ষোড়শী একটুক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া বাহির হইয়া গিয়া মোটরে উঠিল। মেসের অনেকে জিজ্ঞাসা করিল, কে গো? চিন্ময় দুর্ভেদ্য রহস্যাচ্ছন্ন হাসি হাসিয়া যে যাহা ভাবিতে চায় তাহারই সুযোগ দিয়া দিল। নায়েবের চিঠিখানি দরকারি ও পরিবার মতো। সবটাই আমাদের দরকার নাই, কতকটা এই। পৌষ কিস্তিতে আমাদের আদায় হয় 4,000 টাকার উপর। নতুন ম্যানেজারের দয়া দাক্ষিণ্যের চোটে এই বছর 400 টাকাও আদায় হয় নাই। যে কাঁদুনি গায় সেই রেহাই পায়, এমন করিলে জমিদারি রাখা যায় না। নূতন ম্যানেজারকে কর্মচ্যুত করিয়া মহাল শাসনের ব্যবস্থা না করিলে চলিবে না, বিষয় আশয় নিলামে চড়িবে। নায়েব যে জবাব পাইল তাহা এই, আমি শীঘ্রই মহাল পরিদর্শন করিতে যাইতেছি। নায়েবের বড় আনন্দ। অনেক দিন, প্রায় 6 মাস নিরানন্দের পর আনন্দের সূচনা। ভরা শ্রাবণের শেষাশেষি কড়া রৌদ্র। ম্যানেজার গেল না। নায়েব প্রভুকে স্টেশনে রিসিভ করিতে গিয়া ম্যানেজারের বিরুদ্ধে 10 খান করিয়া লাগাইল। প্রজারা কুকুর জাতীয় জীব, আশকারা পাইলে মাথায় উঠিতে অভ্যস্ত। ম্যানেজার মহালের সর্বনাশ করিয়াছে। পৌষ কিস্তির এখনো 8 দিন সময় আছে। উহাকে আজই ডিসমিস করিলে নায়েব কিস্তির পুরা টাকা আদায় করিয়া দিবার ভরসা দিল। ডিসমিস করিতে বিলম্ব করিলে আদায়ের সম্ভাবনা সুদূর পরাহত হইবে। মধ্যাহ্ন ভোজনের পর ম্যানেজারের তলব পড়িল। নায়েব পায়ে রাবার সোল জুতা পরিয়া ডিঙি মারিতে মারিতে পাশের ঘরের আলমারির পশ্চাতে আশ্রয় গ্রহণ করিল। জমিদার বলিল, আপনি আমার জমিদারির সর্বনাশ করেছেন। 400 টাকা আদায় হয়নি, 4,000 টাকা রেভিনিউ। 3 বৎসর অজন্মা, প্রজারা খেতেই পাচ্ছে না, তো টাকা দেবে কোথা থেকে? চিন্ময় কহিল। জমিদারের খাজনা চলে কি করে? ষোড়শী কহিল, জমিদারের রিজার্ভ ফান্ড থাকা উচিত। যারা রিজার্ভ রাখে না, সব নিজেদের বিলাসে খরচ করে, তাদের জমিদারি না থাকাই সঙ্গত। প্রজার রক্ত শোষণ করবার জন্যে রাজা নয়, প্রজানুরঞ্জনের জন্য রাজা। তোমার খাজনা আদায় হয়নি বটে, কিন্তু তোমার প্রজারা তোমাকে দয়াময়ী রানী বলে আশীর্বাদ করেছে। চিন্ময় বলিল। তোমার শব্দটা আলমারির পার্শ্বে লুক্কায়িত নায়েবের গায়ে জ্বালা ধরাইয়া দিল। সে জমিদার হইলে এই স্পর্ধার উচিত সাজা দিত। আপনার দ্বারা জমিদারি শাসন চলবে না। ষোড়শী বলিল, প্রজাদের মারতে হবে? চিন্ময় কহিল, আমার নায়েব টাকা আদায় করে দেবে। ষোড়শী কহিল। চিন্ময় বলিল, প্রজা বিদ্রোহ হবে। খেতে না পেয়ে তারা শুকনো খড় হয়ে আছে। অত্যাচারের স্ফুলিঙ্গ পড়লেই জ্বলে উঠবে। আমার কলিয়ারির ম্যানেজারির পোস্ট খালি হয়েছে, আপনাকে সেখানে যেতে হবে। ষোড়শী কহিল। পাশের ঘরে নায়েব নৃত্য করিল। জুতার হিল রবারের, তাই নিঃশব্দ। বাহিরে অনেক লোক জমায়েত হইয়া বড় গণ্ডগোল করিতেছিল। ম্যানেজার মুখ বাড়াইয়া জনতা দেখিয়া লইয়া বলিল, তোমার হাজার হাজার প্রজা তোমাকে দেখতে আর প্রাণ খুলে আশীর্বাদ করতে এসেছে। ষোড়শী দৃশ্যটা দেখিয়া আসিল, বসিয়া বলিল, কিন্তু আপনার এখানে থাকা হবে না। চিন্ময় কহিল, আমার অপরাধ? তুমি ওদের দেখো, ওদের চেহারা, কাপড় চোপড় দেখো, ওদের কথা শোনো, তারপর। দেখছি বলিয়া ষোড়শী বারান্দায় বাহির হইল। সেখানে যে কোলাহল উত্থিত হইল তাহা প্রচণ্ড ও ভীষণ, কিন্তু তাহার ভিতরে অসীম মাধুর্য ছিল।
প্রজাদের মোদ্দা কথা এই যে রানীমার দয়ায় তাহারা বাঁচিয়া আছে, নতুবা তাহারা বাচ্চা কাচ্চা লইয়া প্রাণে মারা পড়িত। দলের মধ্যে যাহারা বর্ষিয়ান তাহাদের আশীর্বাদ শুনিতে শুনিতে ষোড়শীর চক্ষু জলে ভরিয়া আসিল। ঘরে আসিয়া বসিতে ম্যানেজার জিজ্ঞাসা করিল, কি গো, আমি অন্যায় করেছি বলে মনে হচ্ছে? আর আমায় ট্রান্সফার করবে? ষোড়শী হাসিয়া বলিল, সে কথা পরে হবে, এসে পর্যন্ত একটাও তো চিঠি লেখনি। কেন, রিপোর্ট সব পাঠিয়েছি তো। চিন্ময় বলিল, রিপোর্ট আর চিঠি কি এক? প্রজারা রানীমার জয়ধ্বনিতে আকাশ বাতাস প্রান্তর মুখরিত করিতে করিতে চলিয়া যাইতেছে। অল্প বয়সের নারীর কর্ণে তাহা মধুবর্ষণ করিতে লাগিল। ষোড়শী বলিল, অন্য সময় কথা হবে। বেশ, কখন আসব? কাল সকালে? চিন্ময় কহিল। ষোড়শী বলিল, কেন, আজ রাত্রে? চিন্ময় বলিল, রাত্রে? সকালেই ভালো। ষোড়শী অভিমান ভরে কহিল, কিসের ভালো? রাত্রে এসো। চিন্ময় বলিল, রাত্রে? ষোড়শী বলিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাত্রে। কতবার বলবো আর? কিন্তু কন্ট্রাক্ট ছিল কি? চিন্ময় কহিল, আমি কন্ট্রাক্টর নই, অত খবর জানি নে। আমি জানিয়ে দিচ্ছি, কন্ট্রাক্ট ছিল যে তুমি এবং আমি চিরদিন পৃথক এবং একা একা থাকব। সে কন্ট্রাক্ট কে ভাঙছে? আর কন্ট্রাক্ট ছিল আমরা সকাল ছাড়া অন্য সময় মিট করব না। কিন্তু তখন তো চাকরি করতে না। এখন যখন আমার এস্টেটে চাকরি করা হচ্ছে, যখন আসতে বলবো তখন আসতে হবে, যা করতে বলবো তা তো আমি করি নে, দেখেছ। তুমি প্রজা ঠ্যাঙাতে বলেছ, আমি তাদের মাফ করেছি। চিন্ময় বলিল, খুব করেছ। আমার ব্যাংকের টাকা ভেঙে রেভিনিউ দিতে হবে। সে যাক, রাত্রে আসছো তো। হুকুম লঙ্ঘন করব কেমন করে, যতক্ষণ চাকরি আছে? এইখানে খাবে। এও কি চাকরির অঙ্গ? হ্যাঁ। তারপর? চিন্ময় কহিল। ষোড়শী উঠিয়া আসিয়া চিন্ময়ের কাঁধের ওপর একটা ধাক্কা দিয়া বলিল, দেখো, যে এক্সাম্পল সেট করব ভেবেছিলুম তা করা বড় শক্ত। তুমি কি বলো? চিন্ময় বলিল, আমারও ওই মত। এক্সাম্পল ভালো, তবে সেট করা শক্ত। লাফিয়ে সাগর লঙ্ঘন করা বীরত্বের কাজ। সেকালে হয়তো সম্ভব ছিল, কিন্তু একালে কেউ পারে না। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক বিজয় রত্ন মজুমদার রচিত একটি ছোট গল্প, এক্সাম্পল। গল্প পাঠ করলাম আমি, অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন মোনালিসা। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবার আসবো আগামী সপ্তাহে আবার কোনো ভালো লাগা গল্প নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।